नमस्कार, आमी ज्योतिष सम्राट विनय शास्त्री। आज के आमार भिडियोर आलोच्य विषय राहु केतु एवं कर्कट राशि बा लग्न। এই कर्कट राशि बा लग्न सापेक्षे राहु केतुर भाव परिवर्तने बा घर परिवर्तने बा अवस्थानेर परिवर्तनेर फले এই कर्कट राशि बा लग्नेर जातकदेर आगामी 1.5 बछर किरूप प्रभाव पड़बे ताई होच्छे आजकेर आलोच्य विषय। आगामी 29 मे 2025 राहु मीन राशि थेके कुम्भ राशिते पदार्पण करबेन। ठीक एकई भावे केतु कन्या राशि थेके सिंह राशिते पदार्पण करबे। एखाने नक्षत्रेर कोनो परिवर्तन हबे ना। राहु उत्तर पूर्व भाद्रपद नक्षत्र आछे, एखन पूर्व भाद्रपद नक्षत्रेई थाकबे। आर केतु सिंह राशिते आछे, सिंह राशिते ओई एकई नक्षत्रे थाकबे। ताहले राहुर अवस्थान होच्छे कुम्भ राशिते एवं केतुर अवस्थान होच्छे सिंह राशिते। এই রাহু कर्कट राशि बा लग्न सापेक्षे अष्टम भावे अवस्थान करছে। আপনারা জানেন আমি আগেও বলেছি রাহু কেতুর গোচর পরিবর্তনে প্রথম দিনেই বলেছি রাহু কেতুর কিছু কার্যকলাপ। রাহু কেতু হচ্ছে দুটি ছায়া গ্রহ। এই ছায়া গ্রহ হলেও এদের প্রভাব কিন্তু আমাদের এই বাস্তব জীবনে ভীষণ ভীষণ রকমের প্রভাব বিস্তার করে থাকে। আমাদের প্রত্যেকটা প্রাণীকুল বিশ্ব ব্রহ্মাণ্ডে সর্বত্রই তার প্রভাব থাকে। এই রাহু অষ্টম ভাবে বসেছে। তাহলে আমরা অষ্টম থেকে কি পাই? অষ্টম থেকে আমরা পাই বাধা বিঘ্ন, গুপ্তবিদ্যা, অকস্মাৎ দুর্ঘটনা, কোনো দুরারোগ্য, ঋণ রিপু, জ্বালা, নতুন প্রেম। তাছাড়াও বলা যায় বাইরে কোনো রিলেশন থাকা, প্রেম প্রীতির মধ্যে ডুবে যাওয়া, সেক্সুয়াল উন্মত্ততা, এইগুলো সব নিয়ে আসে রাহু। রাহু কেতুর কাজ কি? রাহু কেতু মূলত যা দেয় তা হচ্ছে অতিরিক্ত বেশি, তার মানে এনহ্যান্স করে। রাহু কেতু কখনোই মেডিওকর হতে পারে না, অর্থাৎ মাঝামাঝি একটা ফল না, রাহু কেতু কখনোই দেয় না। সে যা দেয় একেবারে হাই লেভেলের। আর যে কোনো ঘটনা, যে কোনো পরিস্থিতি একে বিরাট আকার দেয়, অর্থাৎ বড় করে দেয়। এই জায়গায় রাহুর সঙ্গে বৃহস্পতির অনেক মিল আছে। তাহলে যদি আমরা একটা একটা করে দেখাই তাহলে জীবনের পরিবর্তন, তাহলে রাহু একটা বিরাট পরিবর্তন আনবে। রাহু যে কোনো ঘটনাকে অতি দ্রুত ঘটাবার চেষ্টা করে এবং পরিবর্তন আনে। তাহলে তার ঘটনার পরিবর্তন হবে এবং সেটা দ্রুত হবে। তাহলে আমাদের কর্মের কথা যদি বলি তাহলে দশমের একাদশ হচ্ছে রাহু। দশমের একাদশ হচ্ছে অষ্টম স্থান, যেখানে রাহু বসে আছে। তাহলে কর্মের বৃদ্ধি ঘটাবে। এখন প্রশ্ন হচ্ছে কর্মের যে বৃদ্ধি ঘটাবে এটা কি ভালো হবে না খারাপ হবে? দেখুন, অষ্টম কিন্তু আমাদের নেগেটিভ স্থান। এখানে যে কোনো গ্রহই ভালো ফল দিতে পারে না। যদি নৈসর্গিক শুভগ্রহ বা লগ্ন সাপেক্ষে শুভগ্রহ এইখানে বসে তাহলে নেগেটিভটাকে দূর করবে, বিরাট পজিটিভ কিছু আনতে পারবে না। আবার যদি নেগেটিভ গ্রহ বসে তাহলে তার নেগেটিভিটি আরও বেড়ে যাবে। কিন্তু আমাদের লাকিলি যেটা ঘটেছে সেটা হচ্ছে বৃহস্পতি কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে আসবে। আমি বৃহস্পতিকে একটু টেনে আনি, না হলে শুধু রাহুর গোচর বললে আপনারা অনেকেই ভয় পেয়ে যাবেন। এই বৃহস্পতি যখন মিথুন রাশিতে আসবে তার নবম দৃষ্টি পড়বে ওই রাহুর উপরে। তাহলে বসেছে কোথায়? অষ্টমে। তাহলে অষ্টমে যে নেগেটিভ ফল দেবে রাহু তা কিন্তু অনেকটা প্রশমিত করবে এই বৃহস্পতি, কারণ বৃহস্পতিই পারে রাহুকে কন্ট্রোল করতে। বৃহস্পতির সঙ্গে যদি কোনো রকমভাবে রাহুর সম্পর্ক হয়, অর্থাৎ বৃহস্পতি যদি রাহুর উপরে প্রভাব বিস্তার করে তাহলে রাহুর নেগেটিভিটিকে অনেক দূর করে দেবে বা নষ্ট করে দেবে। তাহলে কি হবে? আমাদের অকস্মাৎ দুর্ঘটনা অষ্টম থেকে বিচার হয়, তাহলে অকস্মাৎ দুর্ঘটনা সম্ভবত ঘটবে না, বা যদিও ঘটে
তা অল্পের উপর দিয়ে যাবে। আমাদের দশমের একাদশ বলেছি অষ্টম, তাহলে কর্মের পরিবর্তন ঘটাবে। এইবার দশমের যদি অষ্টম হয় তাহলে কিন্তু এই রাহু ভালো ফলই দেবে। কাকে দেবে? কর্কট রাশি বা লগ্নের জাতকদের। কর্কট রাশি বা লগ্নের দশম স্থান হচ্ছে মেষ। এই মেষের একাদশে বসে আছে রাহু, তাহলে উপজয় স্থানে রাহু ভালো ফল দেয়। তাহলে কর্মের শ্রীবৃদ্ধি ঘটবে, অবশ্যই ঘটবে। নতুন চাকরি পেতে পারেন, নতুন কিছু পরিবর্তন হতে পারে, জীবনে ডেভেলপমেন্ট হতে পারে, একটা পরিবর্তন দেবে। রাহুর কাজ হচ্ছে পরিবর্তন ঘটানো, এবং সেটা দ্রুত বা হঠাৎ। এইবার পরিবর্তনটা ভালো হবে না খারাপ হবে? অবশ্যই খারাপ হবে, কিন্তু আমি বললাম এইখানেই সৌভাগ্য। কিসের সৌভাগ্য? না, বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি ওই রাহুর উপরে দৃষ্টি দিচ্ছে। আপনারা জানেন, যারা বেদেরা সাপ নাচায়, সাপটা ফনা তুলে উঠেছে, সঙ্গে সঙ্গে যখন এই গাছের শিকড়টা তার মাথায় দেয়, দেখবেন ফনাটা নিয়ে বসে পড়ে। ঠিক একই ঘটনা ঘটবে এই বৃশ্চিক রাশি বা লগ্নের জাতকদের কর্মের ক্ষেত্রে। রাহু একাদশে বসেছে, প্রথম কথা রাহু ভালো ফল দেবে, কারণ একাদশ হচ্ছে উপচয় স্থান। তৃতীয়, ষষ্ঠ, একাদশের যে কোনো অশুভ গ্রহ ভালো ফল দেয়, তাহলে রাহু ভালো ফল দেবে। তার সঙ্গে সঙ্গে বৃহস্পতির দৃষ্টি, অর্থাৎ কর্মের উন্নতি হবে। আমি একটা একটা করে বলছি, আপনারা বোঝার চেষ্টা করুন। আমি লজিক্যালি বলছি, বোঝার চেষ্টা করুন। নানাজনা নানা কথা বলছে, বিচারক তো আপনারাই বলবেন কার কেমন লাগছে। এইবার হচ্ছে এটা নেগেটিভ হাউস হলেও এখান থেকে কিছু ব্যবসার বিচার হয়, যেগুলোকে আনঅর্থোডক্স ব্যবসা বলা হয়। আনঅর্থোডক্স কথাটা ঠিক বুঝলাম না। আনঅর্থোডক্স হচ্ছে যেগুলো সচরাচর ঘটে না, যেমন সুদের ব্যবসা। আচ্ছা, সুদের ব্যবসা কি সবাই করে না তো? তাহলে তাদের ডেভেলপমেন্ট নো ডাউট হবেই। আর কি করে? জ্যোতিষী, এগুলো অকাল সায়েন্স। তাহলে জ্যোতিষীর ব্যবসা, কজন জ্যোতিষী আছে? সবাই কি জ্যোতিষী ব্যবসাকে নেয় না? হয়। তাহলে এদের উন্নতি হবে। যারা ল পড়ে তাদের হবে। আবার এছাড়াও যারা রাজনীতি করে, রাজনীতি কি সব লোক করে না তো? এটা হচ্ছে আনঅর্থোডক্স, এদের কিন্তু লাভ হবে। রাহু কিন্তু দেখবেন কোনো নিয়ম নীতির ধার ধরে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে এর লজ্জা টজ্জা অত কিছু নেই। 3 নম্বর হচ্ছে যে আঘাত, অসম্মান, অপমান, এতে তার কোনো বোধশক্তি পরিবর্তন হয় না, অর্থাৎ এগুলো তার কাছে ভালোই লাগে। গলা ধাক্কা খেয়ে দেখবেন আবার যাই, কিছু লোক আছে। এগুলো কার কাজ? রাহুর কাজ। যৌন উন্মত্ততা প্রচুর বাড়িয়ে দেয়। এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স এই অষ্টম থেকে বিচার হয়। তাহলে এখানে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্স হওয়ার যোগ যথেষ্ট থাকবে। যাদের আছে তাদের দেখবেন অ্যাটাচমেন্ট অনেক বেড়ে যাবে। রাহু দেয় অ্যাটাচমেন্ট আর কেতু দেয় ডিটাচমেন্ট। তাহলে অ্যাটাচমেন্টটা বেড়ে যাবে, অর্থাৎ নিজের স্বামী বা স্ত্রী থাকতেও সে অপর জায়গায় বেশি আসক্ত, এবং তার আসক্তি আগামী 1.5 বছর কিন্তু অনেক বেড়ে যাবে। আর কি করে? নেশা হচ্ছে অষ্টম। কী হচ্ছে? পঞ্চম হচ্ছে আমাদের মন, মানসিকতা। এই পঞ্চমের চতুর্থ, অর্থাৎ পঞ্চমের মনের জায়গায় বসে আছে রাহু। ফলে যারা নেশা করেন তাদের নেশা করার টেন্ডেন্সি অনেক বেড়ে যাবে। এইগুলো থেকে লক্ষ্য রাখবেন। তবে রাহু কেতু কিন্তু সর্বদাই যে নেগেটিভ নয় তা কিন্তু নয়। আমরা রাহু কেতুকে কেমন করে ইউজ করব, এটা কিন্তু আমাদের হাতে অনেকটা আছে। দেখুন, আমরা মানুষ, ঈশ্বর আমাদেরকে জ্ঞান, বিদ্যা, বুদ্ধি সব দিয়েছেন, আর কি বলছেন যে তুমি এইগুলোকে ইউজ করো। তাহলে রাহু যদি আপনাকে খারাপ কিছু মনের মধ্যে আনে, যেহেতু পঞ্চমের চতুর্থ মনের জায়গায় বসে আছে, তাহলে সেটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন। আপনি তো জানছেন যে আমার এই জায়গায় রাহু এসেছে। এই গ্রহগুলো আসে কেন? এই অষ্টমে, চতুর্থে, সপ্তমে, পঞ্চমে আসছে কেন? আর গ্রহগুলো কি বলছে এসে? সে বলছে যে আমি এইখানে যাচ্ছি, বি কেয়ারফুল।
যদি তুমি আমাকে সৎভাবে ইউজ না করো তাহলে আমি তোমার ক্ষতি করব। কারা ক্ষতি করবে? এই অশুভ গ্রহরা, রাহু, শনি, কেতু, মঙ্গল ইত্যাদি। তাহলে রাহু বলছে তোমার মনের পরিবর্তন ঘটাবো, তোমাকে আমি নেশায় আসক্ত করব। তাহলে মনের থেকে কি বিচার হয়? যে কোনো নেশা, সেটা লটারি হতে পারে, শেয়ার মার্কেট হতে পারে, মদ খাওয়া সেটাও একটা নেশা, আর কি নারী আসক্তি, এইগুলোই সাধারণত নেশার মধ্যে আমাদের বলি। তাস খেলা, জুয়ো খেলা, এইগুলো নেশা। তাহলে এই নেশায় আমি এমনভাবে তোমাকে আসক্ত করব যে তোমার ধ্বংস ছাড়া আমি থামব না। রাহু কিন্তু অমর, মনে রাখবেন, কন্টিনিউসে চালিয়ে যায়। কারণ রাহু কেতু কিন্তু অমৃত পান করেছিল, মনে রাখবেন। সে যখন ধরে শেষ না হওয়া পর্যন্ত ছাড়বে না, অমর তো, সে কন্টিনিউ চালিয়ে যাবে। তাহলে আপনাকে নেশায় আসক্ত করে আপনার জীবনটাকে ধ্বংস করবে। সে নেশা বিদ্যা বুদ্ধিতেও আসতে পারে, ভালো কিছুতেও আসতে পারে। এক একজনের থেকে বই পড়ার নেশা আছে, জ্ঞান লাভ তো ভালো, কিন্তু বই পড়তে পড়তে এমন হবে যে তার অর্থ উপার্জন করা, সংসারের প্রতি কেয়ার সব নষ্ট হয়ে যাবে। আপনারা জানেন দেবগুরু বৃহস্পতির আসক্তি ছিল গুরুগিরি করা। দেবতাদের দেবতা তো বৃহস্পতি। তার আসক্ত ছিল জ্ঞানে, জ্ঞান বিস্তার করা, জ্ঞানের প্রভাব ছড়িয়ে দেওয়া, শিষ্য তৈরি করা। এই করতে করতে এত বেশি আসক্ত হয়ে পড়েছিলেন এই ব্যাপারে, জ্ঞানের ব্যাপারে, বিদ্যার ব্যাপারে, যে তিনি অহংকারী হয়ে পড়েছিলেন। ফলে দাম্পত্য জীবনকে দেখতে পান নাই, দাম্পত্য জীবনের প্রতি আসক্ত হন নাই, অর্থাৎ স্ত্রীর প্রতি কেয়ার নেয়নি। যার জন্যই তো স্ত্রী মা তারা, তিনি চন্দ্রের প্রেমে পড়েছিলেন এবং চন্দ্রের সঙ্গে অবৈধ সম্পর্ক হওয়ার জন্য বুধের জন্ম হয়েছিল। কেন হয়েছিল? মা তারা কেন গিয়েছিলেন? তার স্বামীর কাছ থেকে যা পাওয়া পায় নাই। এই না পাওয়ার কারণ হচ্ছে বৃহস্পতির জ্ঞানের প্রতি আসক্তি, নেশা। তাহলে বুঝতে পারছেন যে রাহু কত কী করতে পারে। দেবগুরু বৃহস্পতিকেও সে ছাড়ে নাই। এইভাবে যদি আমরা আলোচনা করি তাহলে দেখবেন রাহু কয়েকটা মাত্র জিনিসের মাধ্যমে মানুষের জীবনের আশীর্বাদও হতে পারে, আবার ধ্বংসও হতে পারে। রাহু কি আনে? নাম্বার 1 নেশা, নাম্বার 2 লোভ, নাম্বার 3 আসক্তি, বা আপনি এটাকে ঘুরিয়ে বলতে পারেন অহংকার। এত বেশি অর্থ উপার্জন করেছে, সে যে পথেই করুক না কেন, রাহু কখনো সৎ পথে অর্থ উপার্জন করে না। রাহু একাদশে আছে বা রাহুর দৃষ্টি একাদশে আছে, অথচ সে একটা সিগারেটও ঘুষ নেয়, অসম্ভব। সে যে চাকরি করুক আর যত সৎ মানুষই হোক, সে ঘুষ খাবেই। সে যত ভালো পোস্টেই থাক আর যত ছোট পোস্টেই থাক, কারণ রাহু তো সোজা পথ, সৎ পথ, ন্যায় পথ এইসবের ধার ধারে না। আমাদের একটা কথা আছে, শনিবৎ রাহু আর কেতুবৎ কুজো, অর্থাৎ রাহু শনির ফল দেয় আর মঙ্গলের ফল দেয় কেতু। তার নিজস্বতা বলে কিছু নয়, সে তো ছায়া। কিন্তু বিরাট ডিফারেন্স আছে। শনি কিন্তু ন্যায়নিষ্ঠ, শনি হচ্ছে আইনের কারক গ্রহ, তার নীতি জ্ঞান প্রচুর। রাহু এইসব নীতি ধার ধারে না। তার হাড়িমুচি দণ্ডগোল কিছু মনে করবে না যদি কোনো এরকম জাতির কথা আমি বলতে চাই না, আমি বোঝাতে চাইছি। এদের বাড়ি যাবে, মাতাল সারায় গিয়ে মদ খাবে, গলা ধাক্কা খাবে, রাস্তায় পড়ে থাকবে, তাতে কিন্তু তার কোনো লজ্জাবোধ নেই, বরং তার আনন্দ। মদ খেয়ে রাস্তায় পড়ে আছে, রাহু ভেবেছে আমি কিন্তু ঠিক করেছি, আমি পেরেছি কিছু করতে। আপনারা প্যাকিং গল্পে, ইংরেজি একটা গল্প আছে জে.কে. জেরোমের লেখা প্যাকিং গল্পে মন্টমোরেন্টির ক্যারেক্টার পড়েছেন? সে গলা ধাক্কা খেয়ে হাসতো। ঠিক রাহুর ক্যারেক্টার হচ্ছে এইরকম। সুতরাং এই অষ্টম থেকে যে এক্সট্রা রিলেশন, নেশা, অতিরিক্ত কোনো কিছু করা, রাহু কী করে? আস্তে ঢোকে, আস্তে আস্তে তাকে ডেভেলপ করে, ডেভেলপ করতে করতে উন্নতি হয়, উন্নতি দিকে প্রচুর অর্থ জ্ঞান যেদিকেই নিয়ে যায়
প্রচুর কিছু করে, শেষকালে তার অহংকার সৃষ্টি হয়, এইবার তার পতন হয়। এই যখন আপনি জ্ঞান লাভ করলেন, এইখানে থেমে যান। এটাই বলছি আপনি ইউজ করা, আপনাকে ইউজ করতে বলছে। রাহু যখন আপনাকে লটারি নিয়ে গেল, 2-4টে লটারি পড়লো, আপনি বেশ আসক্ত হলেন, এইবার থেমে যান। আর না হলে আপনি ভাববেন, জানবেন আপনার দুর্ভোগ খুব কাছেই এসেছে। অহংকার পতনের মূল, এই অহংকার সৃষ্টি করে রাহু। তাহলে একটা ভাব নিয়ে বললে তো হবে না, অনেক কিছু বলতে হবে, অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কিন্তু ভিডিও বেশি বড় হলে আবার আপনাদের ধৈর্য থাকবে না। এছাড়া এই অষ্টম থেকে বিচার হয় সুদের। দেখবেন বহু টাকা সুদ দিচ্ছে, যত সুদ দিচ্ছে সুদ পাচ্ছে, বিরাট আনন্দ। এই করতে করতে দেখা যায় বহু টাকা তার বাজারে পড়ে গেছে, শেষকালে সব টাকা বহু টাকা তার মরে গেল। এই হচ্ছে রাহুর কাজ। আগে লোভ দেখায়, পরে তার সেই রাস্তা দিয়েই ধ্বংস নিয়ে আসে। এটাই হচ্ছে রাহুর কাজ। এই রাহুর উপরে দৃষ্টি দিচ্ছে দেবগুরু বৃহস্পতি। আরও রাহু কেতুর ফল ডিপেন্ড করে চন্দ্র এবং শনির উপর, চন্দ্র এবং রবির উপর। কারণ রবি হচ্ছে কর্মের কারক গ্রহ, আত্মার কারক গ্রহ, মানসিক তৃপ্তির কারক গ্রহ, আর চন্দ্র হচ্ছে মন। এই চন্দ্র যদি বলবান হয়, তাহলে রাহু আপনার মনের মধ্যে সেরকম কিছু ক্ষতি করতে পারবে না, অর্থাৎ অতিরিক্ত আসক্ত, অতিরিক্ত নেশা এগুলো করতে পারবে না। আর যদি চন্দ্র দুর্বল হয়, তাহলে কিন্তু কি বলবো, ভাষায় পাওয়া যাবে না, এত সাবধান হতে বলবো, ভীষণ সতর্ক হতে হবে, না হলে জীবন শেষ করে দেবে। তো রাহু বলছে আমি তোমাকে দিচ্ছি তো, নাও। নিতে 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 একটা টাইমে গিয়ে এইবার তুমি আর রাহুর কথা শুনো না, তুমি নিজের মতকে অ্যাপ্লাই করো, দেখবে তুমি জীবনে স্ট্যান্ড করে যাবে। আর যদি তোমার আরও চাই, আসলে রাহু তো অতৃপ্ত ক্ষুধা তার। আপনারা জানেন তো রাহু কেতু একটাই, অসুর বা দৈত্য যাই বলুন, তার গলাটা কেটে গেছে, যা খাই সে শব্দ বেরিয়ে যায়। তাই অতৃপ্ত কামনা বাসনার কারক গ্রহ হচ্ছে রাহু। তার পেট ভরে না, তার জ্বালা কখনো মেটে না, এই ক্ষুধা তার চরম আকার সর্বদাই। তাহলে সেটাকে কন্ট্রোল করতে হবে আপনাকে। আপনি তো মানুষ, আমরা তো মানুষ, অতিরিক্ত লোভের বশবর্তী হবেন কেন? কিছু কিছু লোক আছে দেখবেন কোটি কোটি টাকা, তবুও সে তা ভোগ না করে আরও পাও, আরও চাই, আরও চাই, আরও চাই। এই হচ্ছে রাহুর ভাষা। এই আরও চাই করতে করতে পর্বতের শীর্ষে নিয়ে গিয়ে হঠাৎ আপনাকে ফেলে দেবে। এটাই হচ্ছে রাহু। সুতরাং অহংকার সৃষ্টি করবেন না, অহংকার তৈরি করবেন না, নর্মাল জীবনযাপন করার চেষ্টা করুন। আপনাকে নিয়মের বহির্ভূত কাজ করাবে, তারপরে সেখান থেকে আপনাকে ধ্বংস করবে। তাহলে অষ্টম, যেহেতু এই যেগুলো বলে গেলাম সব কিন্তু অষ্টম থেকে বিচার হয়, তবে অনেকটা বাঁচিয়ে দেবে আপনাদেরকে দেবগুরু বৃহস্পতি এখানে দৃষ্টি দিয়েছে। ওই যে বললাম সাপের মাথায় যে বেদের শেকড়, ফলে অনেক কিছু ভালো পাবেন। এবং আপনি যদি চেষ্টা করেন কন্ট্রোল করার, আপনি অবশ্যই করতে পারবেন। আর আপনাকে কন্ট্রোল করতে সাহায্য করবে এই দেবগুরু বৃহস্পতি। এইবার আসি, অষ্টম সম্বন্ধে আর বলবো না। এইবার আসি এই রাহুর, আপনারা জানেন তো রাহু ক্লকওয়াইজ ঘোরে। আর আমাদের যে ছায়া, আমরা যখন রাস্তায় বেরোই দেখুন আমাদের সঙ্গে সঙ্গে কী যায়, আমাদের ছায়াটা। এই ছায়ার কারক গ্রহ হচ্ছে রাহু। সুতরাং এ কিন্তু সর্বদাই আপনার সঙ্গে থাকবে, কখনোই ছেড়ে যাবে না। তাহলে রাহু দৃষ্টি দিচ্ছে ক্লকওয়াইজ, অর্থাৎ রাহু টাইমের কারক গ্রহ, সঠিক টাইম। এই রাহু ক্লকওয়াইজ হলে কি হয়, চতুর্থে দৃষ্টি দিচ্ছে, অর্থাৎ রাহুর পঞ্চম দৃষ্টি পড়ছে তুলা রাশিতে, যা দেখুন কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থ। তার চতুর্থ, এখানেও কিন্তু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আছে। দেখুন মিথুন থেকে গুনুন, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, তাহলে এখানেও বৃহস্পতির দৃষ্টি আছে। তাহলে এই চতুর্থ থেকে মন মানসিকতা, বাড়ি ঘর, স্থাবর অস্থাবর, মায়ের শরীর, এইগুলো বিচার হয়।
তাহলে এইগুলোকে আমরা ধ্বংস করতে পারতো, কিন্তু করতে পারবে না, যেহেতু এখানেও বৃহস্পতির দৃষ্টি আছে। আর এই কর্কট লগ্ন বা রাশি সাপেক্ষে দেবগুরু বৃহস্পতি হচ্ছে শুভ গ্রহ, কারণ কর্কট রাশির নবমপতি বৃহস্পতি, সে শুভ ফলদাতা হবে। আবার কর্কট রাশির চন্দ্র অধিপতি, চন্দ্রের মিত্র হচ্ছে বৃহস্পতি, তাহলে বৃহস্পতি শুভ, আরও শুভ। এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে মঙ্গল হচ্ছে রাজযোগকারী গ্রহ, পঞ্চমপতি দশমপতি, এই মঙ্গলের নক্ষত্রে আছে বৃহস্পতি। তাহলে বৃহস্পতি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল, শুধুমাত্র বসেছে দ্বাদশে, এখানে একটু নেগেটিভ আছে, কিন্তু ম্যাক্সিমামটা এর পজিটিভ। তাহলে এই বলবান বৃহস্পতি যদি দৃষ্টি দেয়, এই রাহুর দৃষ্টি যেখানে পড়েছে, তাহলে কি হবে? যতটা খারাপ করার ততটা করবে না। সুতরাং কর্কট লগ্ন বা রাশির জাতক জাতিকাদের আমার উপদেশই বলুন বা অনুরোধই বলুন, আপনারা একটু নিজেকে কন্ট্রোল করার চেষ্টা করুন, তাহলে এই দেবগুরু বৃহস্পতি এই কন্ট্রোল করতে আপনাকে সাহায্য করবে। আপনারা যদি বাড়ি ঘর কেনেন এই সময়ে, এই বৃহস্পতি 1 বছর কন্ট্রোল করবে, পরের 6 মাসের কথা পরে চিন্তা করব। তাহলে এই রাহুর একটু ডিস্টার্ব করবে বাড়িঘর কিনতে গিয়ে, ঝামেলা ঝঞ্ঝাট কাগজপত্র। আবার দ্বিতীয় কেতু, কর্কট রাশির দ্বিতীয় কেতু, এই দ্বিতীয় কেতু কাগজপত্র ডকুমেন্টস এই সমস্ত নিয়ে ঝামেলা করতে পারে, কিন্তু বৃহস্পতির দৃষ্টি আছে। সুতরাং আপনি যদি একটু সতর্কভাবে বাড়ি কেনেন, গাড়ি কেনেন, তাহলে কোনো সমস্যা সেরকম হবে না। বাইরে কিনবেন, জন্মভূমি থেকে দূরে যদি কেনেন, তাহলে তো কোনো সমস্যাই হবে না, কারণ রাহু সর্বদাই দূরকে বোঝায়, দূর দেশ। আমেরিকা, চীন, জাপান, রাশিয়া যেতে না পারলেও জন্মভূমি থেকে অনেক দূরে যদি কিছু করেন, তাহলে সেটা ভালো, অবশ্যই ভালো। আবার দেখবেন দূর দেশের কথা বলছি কেন না, কর্কট রাশির দ্বাদশে বসে আছে বৃহস্পতি, একটা দূর দেশ নির্দেশ করছে। সঙ্গে সঙ্গে এই দ্বাদশের নবম ভাব হচ্ছে অষ্টম ভাব, তাহলে অষ্টমে রাহু দূরদেশ নির্দেশ করে। রাহু বায়ুতত্ত্বের গ্রহ, সে উড়ে বেড়াইতে ভালোবাসে, এক জায়গায় স্থায়ী সে হয় না। যার ফলে আপনি দূর দেশে কিছু করুন, দূর দেশে কর্ম করুন, আপনার ভালো হবে। দূর দেশে বাড়ি কিনুন, আপনার বাড়ি বর্ধমানে, কলকাতায় বাড়ি কিনুন, ফ্ল্যাট কিনুন, দেখুন সহজে হয়ে যাবে। দূরে মায়ের শরীর যতটা ডিস্টার্ব করার ততটা করবে না, অবশ্যই ডিস্টার্ব করবে। মায়ের মানসিক চাঞ্চল্যতা বেড়ে যাবে, আপনার নিজের মনের চঞ্চলতা, অস্থিরতা বেড়ে যাবে। যারা স্টুডেন্ট তাদের পড়াশোনায় মনোযোগ হবে না, কিন্তু হবে যদি বৃহস্পতির সাহায্যটা আপনি নেন। শুধু রাহুর কথা বললে আপনার ভয়ই লাগবে, কিন্তু এটাই তো ঈশ্বরের কৃপা যে এই সময় বৃহস্পতি দ্বাদশের দৃষ্টি দিয়ে ওই চতুর্থ ঘরে বৃহস্পতি দৃষ্টি পড়ছে। তা যেখানে রাহু ক্ষতি করছে সেখানে বৃহস্পতি রিমুভ করছে, ফলে একটা ব্যালেন্স চলে আসবে। কিন্তু সেখানে আপনাকেও কিন্তু লক্ষ্য রাখতে হবে যে আমার রাহু এসেছে, আমাকে এখানে ডিস্টার্ব করবে, অহংকার বাড়বে, মনের অস্থিরতা বাড়বে, এইগুলো সব বাড়বে। আবার পঞ্চমের দ্বাদশ হচ্ছে চতুর্থ ভাব, তাহলে কী হবে? সন্তানের অস্থিরতা বাড়বে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালো যাবে না, কিন্তু যাবে, কারণ বৃহস্পতির দৃষ্টিও পড়ছে। এই ভয় যাতে আপনারা না পান তার জন্য আমি বৃহস্পতিকে সঙ্গে নিয়েছি, তাতে আপনার বুঝতেও সুবিধা হবে এবং অরিজিনাল সত্যটা পাবেন। দেখুন, এই অ্যাস্ট্রোলজি এটা সায়েন্স, কিন্তু টোটালি সায়েন্স নয়। যা হাইড্রোজেন অক্সিজেনে মিলে জল হবে আপনাকে দেখানো যাবে, কিন্তু এখানে ওই রকম দেখানো যায় না। সেই জন্য এর সঙ্গে লজিকও আছে। তার মানে বোথ সায়েন্স অ্যান্ড লজিক, এই দুটোকে যদি আপনি অ্যাডজাস্ট করে চলতে পারেন, আর না হলে একটু জ্যোতিষীর যদি আপনার প্রিয় জ্যোতিষের সাহায্য নেন, তাতে ফল অনেক ভালো হবে, আপনার কোনো ক্ষতি হবে না। অষ্টমে রাহু, ওরে বাপরে, আমার তো অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, আমার তো বিরাট অপারেশন হবে, আমার তো হঠাৎ দুর্ঘটনা ঘটে যাবে, এত ভয় পাওয়ার কোনো কারণ নেই। কেন ভয় পাবেন কেন? তাহলে বৃহস্পতি কী করছে? বৃহস্পতি সেখানে দৃষ্টি দিচ্ছে। সুতরাং তাহলে আপনার অষ্টমে বৃহস্পতির নবম দৃষ্টি থাকার জন্য অষ্টমটা আপনার বেঁচে গেল।
আবার এই চতুর্থ ভাবটাও বেঁচে গেল, ছেলের শরীর খারাপ, সন্তানের শরীর খারাপ। আমাদের তো প্রত্যেকেরই ভয় লাগবে, লাগাটাই স্বাভাবিক, কারণ সন্তান তুল্য স্নেহ নেই, আমরা জানি না সন্তানের অত ক্ষতি হবে না, এমনকি কোনো ক্ষতি নাও হতে পারে, কারণ বৃহস্পতি এখানে দৃষ্টি দিচ্ছেন, সন্তানের শরীর নিয়ে অত ভয় নেই। হ্যাঁ, তবে রাহুরও দৃষ্টি পড়ছে, ফলে কি হবে, আপনি সন্তানের শরীর স্বাস্থ্য, পড়াশুনো, মন মানসিকতা ইত্যাদি নিয়ে একটু সতর্ক থাকবেন। একটু শরীর খারাপ হলেই ডাক্তার দেখাবেন, আপনি তো জানেন। এই জানাটাকে ইউজ করাটাই হচ্ছে অ্যাস্ট্রোলজির হেল্প। জ্যোতিষী কাজে যাওয়ার, পাথর পড়া, এই আপনার কবচ পড়তে হবে, অষ্টমে রাহু, আপনার সাংঘাতিক বিপদ হয়ে যাবে, কোনো বিপদ হবে না, আমি আপনাকে বলছি। আপনি আপনার জ্যোতিষকে জিজ্ঞাসা করবেন, তাহলে বৃহস্পতির যে দৃষ্টি পড়ছে, বৃহস্পতির দৃষ্টি তো বলবান, বৃহস্পতি তো কর্কট রাশি সাপেক্ষে বৃহস্পতি নবমপতি, ভাগ্যবতী, তা সে আমার দুর্ভাগ্য আনবে কেন, আনতে দেবে কেন? দেখুন, আপনি ভালো থাকবেন। রাহু আপনাকে সাহস বাড়িয়ে, রাহু কি করে জানেন তো, ডেসপারেট করে দিতে পারে। যে কাজ আপনি সাহস করে করতে পারছিলেন না, যেই মনের ওপরে রাহুর দৃষ্টি এসেছে বা রাহুর অবস্থান এসেছে, রাহুর প্রভাব এসেছে, একবার আপনি ডেসপারেট, চল তো কী হয় দেখি। এই হচ্ছে রাহুর কাজ, দিয়ে দুর্ঘটনাটা ঘটায়। কিন্তু বৃহস্পতি বলছে ভাবো, 7 বার ভাবো, তারপর আগাবে। এইবার আমি আসব রাহুর সপ্তম দৃষ্টি। এই সপ্তম দৃষ্টির ভ্যালু অনেকে দেয়, অনেকে দেয় না, কারণ সপ্তমে কেতু বসে আছে। কেতুর কাজ কি? কেতু কিন্তু খুব কৃপণ, সে চাইবে সেভিংস করতে। রাহু যেমন অ্যাটাচমেন্ট, কেতু কিন্তু তেমনি ডিটাচমেন্ট, অর্থাৎ তার আসক্তি বড় কম। কেতু তো স্পিরিচুয়াল গ্রহ, আধ্যাত্মিক গ্রহ, সে ধর্ম চর্চা করতে ভালোবাসে। কেতু কিন্তু খুব ন্যায়নিষ্ঠ গ্রহ, জানেন তো। এই রাহু আর কেতু যদিও একটা বডিরই দুটো পার্ট, তবুও কিন্তু কেতুর সঙ্গে রাহুর বহুত পার্থক্য আছে। রাহু যেখানে যাবে আসক্তি। একটা নারী দেখেছেন, আপনার ব্যাপক লোভ হচ্ছে, আপনি মদ খান বা একটু একটু নেশা করেন, মদ দেখলেই আপনার তখন একদম খাওয়ার জন্য লালায়িত হয়ে উঠেছেন। সেই বলে না ভিলেনের চরিত্র, নাটক, যাত্রা, থিয়েটার, সিনেমায় দেখেন ভিলেনের চরিত্র, অর্থাৎ সে বেপরোয়া, তার ন্যায় নীতি জ্ঞান নেই, ডিসিপ্লিন রাহুর খাতায় নেই। রাহুর ডিকশনারিতে ডিসিপ্লিন বলে কিছু নেই, সে বিশৃঙ্খলা পছন্দ করে, ঝগড়াঝাঁটি, অশান্তি, বেপরোয়া। দেখবেন অষ্টমে হয়তো দুর্বল মঙ্গল বা অপীড়িত মঙ্গল, সেখানে যদি রাহুর দৃষ্টি হয়, তাহলে তারা যে কোনো অনৈতিক কাজ করতে পারে, কারণ অনৈতিক কাজে উৎসাহ দেয় রাহু, তার মধ্যে নৈতিকতা নেই। তাহলে এই দ্বিতীয় কেতু বসে থাকার জন্য আপনার সেভিংস হবে, অবশ্যই হবে, তবে কথা বলবেন একটু সাবধান, কারণ রাহু কেতু একে অপরের উপরে প্রভাব আছে। এরপর আমি যাব দ্বাদশে। দ্বাদশে মানে মিথুন রাশিতে। তাহলে কর্কট রাশি বা লগ্নের দ্বাদশ হচ্ছে মিথুন। এখানে রাহুর দৃষ্টি দিচ্ছে। কোন দৃষ্টি? নবম দৃষ্টি। তাহলে রাহু এখানটাও ক্ষতি করবে। এখানে কী পাওয়া যায়? অনেক কিছু পাওয়া যায়। দ্বাদশ খুব ইম্পর্টেন্ট। আপনার প্রথমে শয্যা সুখের ব্যাঘাত ঘটাবে, আপনি এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে যাবেন, প্রেম প্রীতির মধ্যে জড়িয়ে যাবেন, অশান্তির সৃষ্টি হবে। কিন্তু এইখানেই দেবগুরু বৃহস্পতি এই 14ই মে আসছে, অর্থাৎ আজকেই, ফলে সেটা কন্ট্রোল করবে। রাহু তো এখনও আসেনি, আসবে। মিন রাহু মতে 18 তারিখ, আর ট্রু রাহু বললে 29 তারিখ আসবে। তাহলে তার আগেই বৃহস্পতি হাজির। ফলে আপনাদের ইনভেস্ট করতে সমস্যা হবে না। যারা ইনভেস্টমেন্ট ব্যবসা করেন খুব সাবধানে ইনভেস্ট করবেন, কারণ রাহুর দৃষ্টি এখানে আছে, কিন্তু বৃহস্পতিও তো আছে। তবুও বলবো সতর্কতা অবলম্বন করুন, যাতে আপনি ঠকে না যান। আর দ্বাদশ থেকে রোগ, দ্বাদশ থেকে হসপিটাল, দ্বাদশ থেকে জেল, জরিমানা, এইগুলো বিচার হয়। তাহলে এখানে যেহেতু বৃহস্পতি এসে বসেছে, এইগুলোকে আপনার অনেক আটকে দেবে।
সুতরাং ভয়ের কোনো কারণ নেই। দাম্পত্য একটু সমস্যা আসবে আসবে, রাহু কিন্তু তার ফল দেবেই, কারণ রাহু প্রচণ্ড শক্তিশালী গ্রহ। আপনি জানবেন শুভর থেকে অশুভ গ্রহরা শক্তিশালী হয় বেশি, ফলে বৃহস্পতি যতই থাকুক একটু ডিস্টার্ব কিন্তু আপনাকে করবেই, রাহুর ফল দেবেই। আপনার জল সাঁতার জল, আপনি কোনো প্রকারই নদী পেরোতে পারছেন না, এই বৃহস্পতি হচ্ছে আপনার নৌকা, আপনাকে যেতে হেল্প করবে, কিন্তু জলটাকে কমিয়ে দেওয়ার ক্ষমতা বৃহস্পতির নেই। ফলে আপনার মধ্যে সদ্বুদ্ধিও এনে দেবে, ফলে দাম্পত্য জীবনে যেরকম অসুবিধা হওয়া দরকার ততটা হবে না। যারা ইনভেস্ট করবেন বেশি ইনভেস্ট করবেন না, কারণ দ্বাদশের নবমে, দ্বাদশের শক্তি কেন্দ্র, দ্বাদশের প্রকাশ, এখানে বসে আছে কিন্তু রাহু, মনে রাখবেন, ভুলে যাবেন না। বৃহস্পতি আপনাকে প্রোটেকশন দেবে, তাহলে আর ভয়ের কী আছে, কিন্তু না, রাহুর মতো বলবান কিন্তু বৃহস্পতি নয়। অশুভরা কিন্তু সর্বদাই বলবান। একটা জ্ঞানী লোকের থেকেও দেখবেন একটা অ্যান্টিসোশ্যাল বেশি ভয়ঙ্কর, এটা কিন্তু মাথায় সর্বদাই রাখবেন। ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি শেষ করছি। এরপর দ্বাদশে দৃষ্টি দিচ্ছে রাহু, তাহলে রাহু তার দ্বাদশে দৃষ্টি পড়ে আপনার কোথায় পড়ছে? কর্কট রাশি বা লগ্নের নবমে, ভাগ্যস্থানে, পিতার স্থানে। পিতার শরীরে ডিস্টার্ব করবে, ভাগ্যের সাপোর্ট খুব একটা দিতে দেবে না। কিন্তু এই ঘরটি আবার বৃহস্পতিরই ঘর, কেমন লাকিলি অ্যাডজাস্ট হয়েছে দেখেছেন? তাহলে নবমপতি বৃহস্পতি, তাহলে সে তার নিজের ঘরের ক্ষতি করতে দেবে না? দেবে? আমি যত দূরেই থাকি আমি আমার ঘরের ক্ষতি করতে দেবো? কারণ রাহুর দৃষ্টি তো ভাড়াটিয়া, রাহু এসে বসেছে অষ্টমে, সে তো ভাড়াটিয়া। 1.5 বছর থাকার পর সে আবার কি চলে আসবে? সপ্তমে চলে আসবে। কিন্তু আমার ঘর কিন্তু আমারই থাকবে, ফলে আমার ঘরের ক্ষতিকে আমি করতে দেবো? তাহলে পিতার ক্ষতি সেরকম হওয়ার সম্ভাবনা নেই, যে ক্ষতিটা হবে সেটা অনেকটা আটকিয়ে যাবে। তাহলে এই রাহু আপনার অষ্টমে থেকে অষ্টমের ক্ষতি করবে, কিন্তু পারল না কেন? বৃহস্পতির নবম দৃষ্টি। তারপরে রাহু দৃষ্টি দিচ্ছে তুলাতে, অর্থাৎ চতুর্থে। তাহলে চতুর্থ থেকে মা, জমি জায়গা, ঘর বাড়িতে বললাম এগুলো বিচার হয়, সেটাও ক্ষতি করতে পারবে না। কেন? বৃহস্পতির দৃষ্টি পড়েছে এখানে। তাহলে দুটো ভাইটাল জায়গা আপনার আটকিয়ে গেল। 3 নম্বরে যে দ্বাদশ, দ্বাদশ থেকে ক্ষয় ক্ষতি, দ্বাদশ তো নেগেটিভ ঘর, অকারণে ব্যয়, অনর্থক ব্যয়, রোগের পিছনে ব্যয়, এটাও হতে দেবে না অতটা। কি করবে? বৃহস্পতি এখানে এসে বসছে 14ই মে আজকে, ফলে এটাও আপনার আটকিয়ে গেল। আর কি হলো? রাহু দৃষ্টি দিচ্ছে তার দ্বাদশে, রাহু তার দ্বাদশে দৃষ্টি দেয়, তারপরে আপনার রাশি বা লগ্ন সাপেক্ষে নবমে, সেটাও পারবে না, ক্ষতি করতে পারবে না। কেন পারবে না? তার কারণটা হচ্ছে ওই ঘরটি রাহুর ঘর, বৃহস্পতির ঘর। নবমপতি সর্বদাই বলবান, তাহলে আমার ঘরের ক্ষতি আমি করতে দেবো না। তাহলে রাহুর যে ক্ষতি আপনাকে দিচ্ছেও সেই ক্ষতি কিন্তু হবে না। এমনকি আপনি যদি একটু সহায়তা করেন বা শক্ত মনে থাকেন বা একটু ভেবে চিন্তে চলেন, তাহলে আগামী বছর কোনো সমস্যায় আপনার সেরকম ক্রিয়েট করতে পারবে না। এইবার চন্দ্রের একটা ব্যাপার আছে, আমি জানি না আপনার চন্দ্র কত বলবান। তাহলে কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে যখন বলছি চন্দ্র নিশ্চয়ই বলবান হবে স্বক্ষেত্র। অবশ্য স্বক্ষেত্র হলেই যে সবসময় বলবান হয় তা নয়, তবে সাধারণভাবে বলা যেতে পারে বলবান। তাহলে বলবান চন্দ্র বলবান হলে কী হবে? আপনার মায়ের ভালো, মা শক্ত, মায়ের শরীর স্বাস্থ্য শক্ত, মায়ের মন শক্ত, আপনার মনের অবস্থা কি? বেশ শক্ত। তাহলে মন যদি শক্ত হয়, তা রাহু কখনোই দুর্বল করতে পারবে না। কারণ রাহু বলছে চল মাতাল ছাড়াই গিয়ে একটু মদ খেয়ে আসি, আপনার মন বলছে না, এটা উচিত নয়। আর যদি মন দুর্বল হয়, তাহলে রাহু আপনাকে একবারে বান্ডিল করে নদীর জলে ভাসিয়ে দেবে, এটা কিন্তু মনে রাখবেন। ফলে কর্কট রাশি, বিশেষ করে কর্কট রাশি বা লগ্নের চন্দ্র বলবান। আবার বৃহস্পতি এমন একটা জায়গায় এসে সৌভাগ্য কৃপায় বসেছে যে রাহুকে প্রতি পদে প্রত্যাঘাত করবে। রাহু যেমন আঘাত করবে, বৃহস্পতি প্রত্যাঘাত করবে, ফলে কোনো প্রকারেই সেরকম খারাপ হবে না।
আবার দ্বিতীয় রাহু দৃষ্টি সপ্তম দৃষ্টি যদি ধরেও থাকেন তাহলে কেতু বসে আছে। কেতু কিন্তু ন্যায় নিষ্ঠার গ্রহ, কেতু আপনার অত ক্ষতি করবে না। তবে সেও তো নৈসর্গিকভাবে অশুভ গ্রহ। তবে মুখমণ্ডলে কোনো পীড়া, কথার দ্বারা কোনো অশান্তি, যদি কোথাও হটটক হয় করবেন না, কারণ আপনি জানবেন আমার অষ্টমে রাহু, দ্বিতীয় কেতু। কোর্ট কাছারি এইসবে যাবেন না, একটু সতর্কভাবে থাকবেন। হটটকে তো যাবেনই না। তাহলে আমার মনে হয় যে আপনার আগামী 1.5 বছর ক্ষতির কোনো প্রশ্নই ওঠে না, বরং আপনি লাভ পাবেন। আর রাহুকে ইউজ করা শিখবেন, এক্সট্রিম পয়েন্টে যেন না যাওয়া হয়। এক্সট্রিম পয়েন্টে কোন দিকে নিয়ে যাবে আবার বলে দিই, লোভ, লালসা, নেশা, অহংকার, আনলিমিটেড, যার অতৃপ্ত ক্ষুধা, সেই আনলিমিটেড জায়গার যাওয়ার আগেই যদি আপনি থেমে পড়তে পারেন তাহলে রাহুর কাছ থেকে আপনি অনেক কিছু লাভ পাবেন, ক্ষতি তো হবেই না। যাই হোক, অনেক কিছু বললাম, আরও অনেক কিছু বলতে ইচ্ছা করছে, কি সুন্দর লাগছে, আরও আমার অনেক কিছু ইচ্ছা করছে বলতে, কিন্তু সময়ের অভাবে বলতে পারছি না। যাই হোক, আমি আবার পরের ভিডিও নিয়ে আসব। প্রত্যেকটা ভিডিও দেখবেন, দেখবেন রাহু কেতু সম্বন্ধে আপনার অনেক ধারণা বেড়ে যাবে। এবং রাহু কেতু মানেই ক্ষতিকর এটা কখনোই নয়, এটা কখনোই মনে জায়গা দেবেন না। যাই হোক, নমস্কার, আজ এ পর্যন্তই, আবার নতুন ভিডিও নিয়ে আসছি।